দুই দিনে অন্তত ৩৫ জেলায় আওয়ামী নেতাদের বাড়ি ভাঙচুর, নৈরাজ্য হলে কঠোর হবে সরকার। মব ঠেকাতে সরকারের ব্যর্থতা দেখছে বিএনপি, দায়ে উস্কানি দাতার, মন্তব্য জামায়াতের আমিরের। আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে শিগগিরই ব্যবস্থা নেবে সরকার, বাসসকে জানালেন উপদেষ্টা আসিফ মাহমুদ। স্বাগত বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশ, সঙ্গে আছি তাসনিমে জান্নাত অর্থী। শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বর ছাড়াও বিভিন্ন জেলায় ওবায়দুল কাদের, তোফায়েল আহমেদ, আমির হোসেন আমু সহ অনেক আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলা হয়েছে। তথ্য বলছে অন্তত ৩৫ জেলায় নেতাদের বাড়ি ছাড়াও আওয়ামী লীগের কার্যালয় ও শেখ মুজিবের মোরাল ভাঙচুর করা হয়েছে। হামলা বন্ধে কঠোর হওয়ার ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। বুধবার লাইভে এসে শেখ হাসিনার বক্তব্য দেওয়ার প্রতিবাদে বুলডোজার কর্মসূচির ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ওই দিন রাত ৮টার পর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ও শেখ হাসিনার বাড়ি সুধা সদনে হামলা চালায় ছাত্র জনতা। এছাড়া হামলা চালানো হয় কুষ্টিয়ায় মাহবুবুল আলম হানিফের বাড়িতে, নোয়াখালীতে ভাঙচুর করা হয়েছে ওবায়দুল কাদেরের বাড়ি, বরিশালে সাদিক আবদুল্লাহ ও আমির হোসেন আমুর বাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে, কুমিল্লায় বাহাউদ্দিন বাহারের বাড়িও ভাঙা হয়েছে। এছাড়া নারায়ণগঞ্জে শামীম ওসমানের দাদার বাড়িতে হামলা চালানো হয়। এর বাইরে জামালপুর, ভোলা, বরিশাল, রাজশাহী, নাটোর, কুমিল্লা, কিশোরগঞ্জ, চট্টগ্রাম ও সিলেটে আওয়ামী লীগের নেতা ও সংসদ সদস্যদের বাড়িতে ভাঙচুর হয়েছে। কোথাও কোথাও দেওয়া হয়েছে আগুন। শুধু নেতা বা সংসদ সদস্যর বাড়িতে নয়, বিভিন্ন জায়গায় শেখ মুজিব ও শেখ পরিবারের সদস্যদের কমপক্ষে অর্ধশত মুরাল ভাস্কর্য প্রতিকৃতি ভাঙা হয়েছে, কোথাও কোথাও একেবারে গুড়িয়ে দেওয়া হয়েছে। শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের কারণে এমন পরিস্থিতি বলে মনে করছে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল। তবে হামলা ভাঙচুর কঠোরভাবে প্রতিহত করার কথা বলছে সরকার। এছাড়া উস্কানিমূলক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আইনশৃঙ্খলা পরিস্থিতি কেউ অস্থিতিশীল করার চেষ্টা করলে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরিস্থিতি স্বাভাবিক রাখতে শেখ পরিবার এবং আওয়ামী লীগ নেতাদের বাড়িতে হামলা বন্ধের আহ্বান জানান তিনি। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রধান উপদেষ্টা বলেন, দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় সব ধরনের হামলা বন্ধ করতে হবে। কোনো ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করা যাবে না। বিশৃঙ্খলা ও নৈরাজ্যের চেষ্টা করলে যে কোনো ব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা বাহিনী। ফ্যাসিস্টদের ফিরে আসার আর সুযোগ নেই। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মানবতা বিরোধী অপরাধের জন্য তাদের বিচার প্রক্রিয়াধীন আছে। আইনশৃঙ্খলার যে কোনো অবনতি বিশ্ববাসীকে ভুল বার্তা দেবে। মব কালচার ঠেকাতে সরকার দক্ষতার পরিচয় দিতে পারছে না বলে দাবি করেছে বিএনপি। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই দাবি করে দলটি। পাশাপাশি বিবৃতিতে দেশের চলমান পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বানও জানানো হয়েছে। কঠোরভাবে আইনশৃঙ্খলা প্রতিষ্ঠা করে রাষ্ট্র এবং সরকারের ভূমিকা দৃশ্যমান করা এখন সময়ের দাবি বলে বিবৃতিতে উল্লেখ করেছে বিএনপি। দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা বিবৃতিতে আরও বলা হয়, হাজারো শহীদের আত্মত্যাগের মধ্য দিয়ে পরাজিত পলাতক স্বৈরাচার এবং তার দোসরদের উস্কানিমূলক আচরণ, ছাত্র গণ অভ্যুত্থান সম্পর্কে অশালীন আপত্তিকর মন্তব্য দেশের জনগণের মধ্যে তীব্র ক্ষোভ এবং ক্রোধের জন্ম দিয়েছে। এতে বুধবার ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পতিত স্বৈরাচারের স্মৃতি, মূর্তি স্থাপনা এবং নামফলক সমূহ ভেঙে ফেলার মতো ঘটনা ঘটেছে। জনগণ আইন নিজের হাতে তুলে নেওয়ার মতো বেআইনি কর্মকাণ্ডে উৎসাহিত হচ্ছে। একটি সরকার বহাল থাকা অবস্থায় জনগণ এভাবে নিজের হাতে আইন তুলে নিলে দেশে বিদেশে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে। ধানমন্ডির ৩২ নম্বরে ভাঙচুরের ঘটনায় জড়িতদের শনাক্ত করা সরকারের দায়িত্ব বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। শুক্রবার বিকেলে রাজধানীতে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে রাষ্ট্র পরিচালনায় সরকারের দায়িত্ব নিয়ে আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী নাগরিক সমাজ। আলোচনা সভায় ৫ ফেব্রুয়ারি ধানমন্ডির ৩২ নম্বরের বাড়ি ভাঙচুরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
ঘোষণা দিয়ে এটি ঘটানো হলেও সরকার কেন পরিস্থিতি নিয়ন্ত্রণ করেনি তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য বলেন, সরকারের দায়িত্ব এই ঘটনায় জড়িতদের শনাক্ত করা, জবাবদিহিতার আওতায় আনা। তিনি আরও বলেন, আইন সাধারণ মানুষের হাতে তুলে নিলে প্রশাসন অকার্যকর হয়ে পড়বে। এর ফলে সরকার অকার্যকর হয়ে পড়বে বলেও মন্তব্য করেন গয়েশ্বর চন্দ্র রায়। সেই বিক্ষুব্ধ জনতা কারা, আইন শৃঙ্খলা বাহিনী কোথায়? এমন একটা ঘটনা বুলডোজার ভাড়া করা হয় বা তার আনুষঙ্গিক যন্ত্রপাতি ভাড়া করা হয়, কিন্তু সরকারের দায়িত্ব তাদেরকে শনাক্ত করা এবং জাতির সামনে উপস্থাপন করা। দেশের বর্তমান পরিস্থিতির দায়ভার সম্পূর্ণ উস্কানিদাতার বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান। শেখ হাসিনা পালিয়ে গিয়ে উস্কানি দিয়ে দেশে উত্তপ্ত পরিবেশ সৃষ্টি করতে চায় বলেও মন্তব্য করেন তিনি। সকালে নারায়ণগঞ্জের ওসমানী পৌর স্টেডিয়ামে এক জনসমাবেশে জামায়াতের আমির বলেন, জামায়াত ক্ষমতায় গেলে নারীরা ঘরে বাইরে সর্বোচ্চ নিরাপত্তা ও মর্যাদায় কাজ করতে পারবে। শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশের যত টাকা লুট করে বিদেশে পাচার করেছে তা অন্তর্বর্তীকালীন সরকারকে ফিরিয়ে এনে জনগণের উন্নয়নে ব্যয় করার তাগিদ দেন শফিকুর রহমান। তারা পালিয়ে গিয়েও দেশকে অস্থির করার জন্য মাঝে মধ্যে উস্কানিমূলক কর্মকাণ্ড করে থাকেন। সেই রকমই একটা উস্কানি 2-1 দিন আগে তারা দিয়েছিলেন। সুতরাং উস্কানির কারণে যত পরিবেশ সৃষ্টি হবে তার সমুদয় দায় উস্কানিদাতাদেরকেই নিতে হবে। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে বর্তমান সরকার শিগগিরই পদক্ষেপ নেবে বলে মন্তব্য করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। শুক্রবার বার্তা সংস্থা বাসোসের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে এই মন্তব্য করেন তিনি। জানান, বিচারিক প্রক্রিয়ায় জুলাই আগস্টের গণহত্যার সঙ্গে স্বৈরাচার আওয়ামী লীগের সম্পৃক্ততা প্রমাণিত হওয়ার কথা। সেক্ষেত্রে আওয়ামী লীগকে দলীয়ভাবে নিষিদ্ধ করা, নিবন্ধন বাতিল করা সহ যে কোনো ব্যবস্থা সরকার গ্রহণ করতে পারে। তবে বিষয়টি যেহেতু আইনের বাস্তবায়নের সঙ্গে যুক্ত, সেক্ষেত্রে সরকার প্রয়োজনীয় সকল প্রক্রিয়া অনুসরণ করেই আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিষয়ে একটি চূড়ান্ত সিদ্ধান্তে আসবে। বিচারিক প্রক্রিয়া ছাড়াও 4টি আইনের প্রয়োগে সরকার নির্বাহী আদেশে যে কোনো দলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। তবে এটার আইনি কাঠামো কী হবে এ বিষয়ে সরকার এখনো সিদ্ধান্ত নেয়নি। রাষ্ট্রের স্থিতিশীলতা বজায় রাখতে সরকারকে কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। শুক্রবার এক বিবৃতিতে ধানমন্ডির 32 নম্বর সহ সারা দেশে ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি। এসব ঘটনা প্রতিরোধে সরকারের ভূমিকাকে বিবৃতি নির্ভর নির্লিপ্ততা উল্লেখ করে ক্ষোভও জানিয়েছেন তারা। গণতান্ত্রিক উত্তরণ, সুশাসন ও রাষ্ট্রীয় স্থিতিশীলতায় সরকারকে কার্যকর ভূমিকা নেওয়ার পরামর্শ দিয়েছে সংস্থাটি। ধ্বংসাত্মক তৎপরতার পথ ছেড়ে আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল হতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। বলেন, পলাতক শেখ হাসিনা ও তার দেশি বিদেশি সহযোগীদের নির্লজ্জ ও ষড়যন্ত্রমূলক প্রচারণার পরিপ্রেক্ষিতে দেশবাসীর ক্ষোভের মাত্রা বহুগুণে বেড়েছে। তবে আইনি প্রতিক্রিয়ার পথ অনুসরণ না করে দেশব্যাপী যে প্রতিশোধ প্রবণ ও ভাঙচুর এবং সহিংসতা চলেছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। সরকারি প্রাথমিক স্কুলে শিক্ষক নিয়োগ বাতিলের প্রতিবাদে চাকরি প্রত্যাশীদের বিক্ষোভ, লাঠিচার্জ ও জলকামান ব্যবহার করেছে পুলিশ। এতে আহত হয়েছেন কয়েকজন। শুক্রবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে বিক্ষোভ করতে গেলে তাদের ছত্রভঙ্গ করে পুলিশ। পরে প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ করেন চাকরি প্রত্যাশীরা। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে ৬৫০০ প্রার্থীর নিয়োগ বাতিলের প্রতিবাদে বিক্ষোভ করেন চাকুরি প্রত্যাশীরা। শুক্রবার সকাল থেকে প্রেস ক্লাবে জড়ো হয়ে প্রতিবাদ জানায় তারা। বিকেল ৩টায় আন্দোলনকারীরা আসেন প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে। সেখানে তারা অবস্থান নিলে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এই সময় করা হয় লাঠিচার্জ। এতে আন্দোলনকারীদের অনেকেই আহত হয়। তো এখানে বিশৃঙ্খলা করতে আসি নাই, আমরা আমাদের ন্যায্য দাবি নিয়ে আসছি এবং শান্তিপূর্ণ অবস্থান করতেছিলাম। তাহলে ওনারা কেন আমাদের উপর হামলা করলো? পুলিশে বাড়ি দিছে 2টা, হ্যাঁ লাঠিচার্জ করছে। যমুনার সামনে অবস্থান নিতে না পেরে মিছিল করে আবারও প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন তারা। চাকরিতে নিয়োগের দাবিতে নানা স্লোগান দেন তারা। যমুনাতে গিয়েছিলাম, প্রধান আইন উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে কথা বলে আমরা আমাদের দাবিটা উপস্থাপন করতে, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস,
এই দেশ স্বাধীন হয়েছে, কিন্তু এই দেশের পুলিশটা এখনো স্বাধীন হতে পারেনি। ঠিক নিয়োগপত্র হবে সেই সময় ঘটনা ঘটছে। আসল ঘটনা সেটা হচ্ছে কিছু রিটকারীরা আমাদের বিপক্ষে রিট করে দিয়েছে, মানে সরকারের বিপক্ষে রিট করে দিয়েছে। আইন মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় অধিদপ্তর সমন্বয় করে এটা পাবলিশ করছে। এর আগে বৃহস্পতিবার প্রাথমিক শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে চূড়ান্তভাবে উত্তীর্ণ ৬,৫৩১ জনের নিয়োগ বাতিল করে হাইকোর্ট। মোহাম্মদ ওমর ফারুক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রথম শুক্রবারই উপচে পড়া ভিড়ে জমে উঠেছে বইমেলা। শুধু দেখতে নয়, বইও কিনেছেন পাঠকেরা। বই বিক্রি নিয়ে প্রকাশকরা জানান সন্তুষ্টির কথা। পাঠকরা বলেছেন, এবারের বইমেলায় কোনো নির্দিষ্ট গণ্ডির মানুষের মাঝে সীমাবদ্ধ নেই, তাই বেড়েছে পাঠক দর্শনার্থীর উপস্থিতি। শুক্রবারে সকাল ১১টা থেকেই দর্শনার্থীর ভিড়ে সরগরম বইমেলা। দুপুর গড়িয়ে বিকেল হতেই জমে ওঠে আরও। মেলায় আসা দর্শনার্থীদের অনেকেই কিনেছেন পছন্দের বই। বাচ্চাদের দিনে ঘুরছি, বই কিনবো, ওদের কবিতার বই কিনে দেবো, ওকে ড্রয়িং বই কিনে দেবো। কিছু শিক্ষণীয় বই কেনার জন্য বাচ্চাদের প্রতি বছরই কিছু না কিছু বই কিনে দেই কিংবা কেনার জন্য আসি। খুবই ভালো লাগে, আমাদের খুব ভালো লাগে, বাচ্চাদের নিয়ে আসছি। বিক্রেতারা জানান, এবার মেলায় বই ভালো বিক্রি হচ্ছে। পাঠক উপন্যাস, ছোট গল্প এই ধরনের বই বেশি পছন্দ করে। এছাড়া অনেকে আছে সায়েন্স ফিকশন, মানে আমাদের সব ধরনের পাঠকই রয়েছে। পাঠকের চাহিদা অনুসারে বইও ভালো যাচ্ছে। এত ভিড়ের মাঝে বই কিনতে পারবো না, আমি অনলাইনে কিনে নিব, কিন্তু তাও একটু আসতে ভালো লাগে, এই জন্যই মূলত বইমেলায় আসা। তো আমার মনে হয় বইমেলাটা সবার জন্য উন্মুক্ত এবং ওপেন হয়ে গেছে, এই জন্যই সব আসতে পারতেছে এখন। মেলায় প্রতিদিনই আসছে নতুন নতুন বই। লেখকদের প্রত্যাশা, পাঠকরা বেছে নেবেন তাদের পছন্দের বই। আমাদের মাতৃভাষা, তার উপরে আছে দেশপ্রেম, সর্বোপরি দেশপ্রেম, এগুলো মিলেই আমার কাব্যগ্রন্থ অনুভবে প্রকাশিত হয়েছে। গত বছরের বইগুলোও কিন্তু এবার বেশ কাটতে যাচ্ছে। তার মানে আমার মনে হচ্ছে লেখক যেমন লেখার দিকে ঝুঁকছেন, পাঠকও ধীরে ধীরে বই প্রেমী হয়ে উঠছেন। বইটা খুবই সমসাময়িক এবং এই বইয়ের 10 জনের মধ্যে 3 জন ইতিমধ্যে পৃথিবীতে নাই, মারা গেছেন। তো সেই জায়গা থেকে এটা একটা ডকুমেন্টেশনও বটে। শুক্রবার মেলায় নতুন বই এসেছে 184টি। এখন পর্যন্ত বই এসেছে 454টি। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর বাজারে খুব একটা স্বস্তি ফেরেনি চালের দামে। আমদানির চাল আসার পরেও দাম কমছে সামান্য। অন্যদিকে সপ্তাহের ব্যবধানে কেজিতে 10 টাকা বেড়েছে মুরগির দাম। কাটেনি সয়াবিন তেলের সংকটও। বাজারে চালের মজুদে ঘাটতি নেই, কেনা যাচ্ছে প্রয়োজন অনুযায়ী, তবে স্বস্তি নেই দামে। গত সপ্তাহের চেয়ে মানভেদে কেজিতে 1 থেকে 2 টাকা কমেছে চালের দাম। মোটা চাল বিক্রি হচ্ছে 52 থেকে 54 টাকা কেজিতে। সরু চালের জন্য গুনতে হচ্ছে 70 টাকার উপরে। বিক্রেতাদের দাবি, আমদানির চাল বাজারে আসছে, তাই সামনে দাম আরও কমতে পারে। মহা বেশি করিয়া ফেলাইছে, 50 পয়সা কমাই, 1 টাকা কমাই, 10-12 টাকা বাড়াইয়া। বাইরে থেকে মালটা ইম্পোর্ট করানো মোটামুটি চালের বাজারটা একটু বাড়ি খেয়েছে, নইলে এক চাল আটার চাল এখন 70 টাকা কেজি হতো, মোটা চাল 60 টাকা আসতো। এই জন্য এখন ওই চালটা আসাতে মিনিকেট 80 টাকা, ভালো নাজির চাল 80 টাকা, নর্মাল নাজির চাল 70 টাকা 75 টাকা। এদিকে রোজা যত এগিয়ে আসছে ততই ঘনীভূত হচ্ছে সয়াবিনের সংকট। একে কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানোর পায়তারা বলছেন বিক্রেতারা। আমার লাগবে দৈনিক 20 কার্টন তেল, আমার দিচ্ছে 5 কার্টন তেল, তেলের সাথে আবার আটাও দিচ্ছে, তাও অ্যাভেলেবেল সরবরাহ নাই, ডিলার একদম কম দিচ্ছে, গায়ে যে দাম লেখা ওই দামে ডিলার তেলের দাম নিতেছে। অন্যদিকে গত সপ্তাহে যে ব্রয়লার মুরগি বিক্রি হয়েছিল 180 টাকা কেজিতে, এখন সেজন্য গুনতে হচ্ছে 190 থেকে 200 টাকা। আর সোনালির কেজি পৌঁছেছে 310 থেকে 320 টাকায়। রমজান উপলক্ষে তো এটা স্বাভাবিকভাবেই প্রত্যেক বছরই বাড়ে, এখানে সম্ভাবনা আছে। রমজান তো আর মাত্র 1 মাসও নাই প্রায়। তবে স্বস্তি রয়েছে সবজির দামে। গত সপ্তাহের চেয়ে কেজিতে 5 টাকা কমেছে আলু পেঁয়াজের দাম। আলুর কেজি 18 থেকে 20 টাকা, আর পেঁয়াজ কেনা যাচ্ছে 45 টাকা কেজিতে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ।